আওয়াজ শুনতে পাচ্ছ তো কমেন্ট করে জানাবে। আওয়াজ যদি শোনা যাচ্ছে তো একটু কমেন্ট করে জানাও সবাই। ঠিক আছে, চলো আরম্ভ করছি আজকে ক্লাসটা। ঠিক আছে, আমরা আগের দিন এভারেজের 12টা কোশ্চেন করেছিলাম। আজকে রেস্ট বাকি যেগুলো আছে সেগুলো আমরা করবো। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক প্রথম কোশ্চেন কি আছে। কি বলেছে দেখো, এ কার ট্রাভেলস ফ্রম দিল্লি টু আগ্রা at the rate of 20 কিমি per hour and from Agra to Delhi at the rate of 30 কিমি per hour. What is the average speed whole journey? তাহলে পুরো জার্নিতে তার এভারেজ স্পিড কত? না, এটা তোমরা করো। হুম, মাইকটা অন। সবাই ট্রাই করো, সবাই ট্রাই করো। 24, সৈকত, ভেরি গুড। সবার কমেন্ট আসুক, সবার কমেন্ট আসুক। তো পোল দেওয়া আছে, দেখো পোলে গিয়ে অপশন মারো তোমরা। হ্যাঁ, পোল দেওয়া আছে একটা। যাই হোক, টাইম ওভার হয়ে গেছে। চলো পরের কোশ্চেন দেখছি, এটা চলো আমি সলভ করে দিচ্ছি। হ্যাঁ, দেখে নাও কি বলেছে। বলছি কার কার ট্রাভেলস ফ্রম দিল্লি টু আগ্রা 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে এর ফর্মুলাটা কি? 30 কিলোমিটার পার আওয়ারে ব্যাক করছে। তাহলে এভারেজ স্পিড বের করতে হলে 2 ইন্টু 20 ইন্টু 30 ডিভাইডেড বাই 20 প্লাস 30। তাহলে এটা কি হবে? 50 নিচটা 50, 2 ইন্টু 20 ইন্টু 30 বাই 50। তাহলে একটা জিরো ক্যান্সেল করে দাও। 5 4 20, 4 3 12 দিয়ে 24 কিলোমিটার পার আওয়ার। এটা আমার এভারেজ স্পিড হয়ে গেল। ঠিক আছে, পার আওয়ার 24 কিলোমিটার পার আওয়ার, এটা আমার এভারেজ স্পিড হলো। এটা লং মেথডে করলেও করা যায়। তোমরা শর্টটা মনে রাখো, যে যদি দুটো এমনি একটা জায়গায় যাচ্ছি আবার সেই জায়গাতে ফিরে আসছি, তখন এভারেজ স্পিডটা কি হবে? দুটো স্পিডকে গুণ করবে, 2 দিয়ে গুণ করলে এরপরে নিচে স্পিড দুটো যোগফল করে দাও, দিয়ে ক্যালকুলেশন করলেই আমার ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাবো 24 কিলোমিটার পার আওয়ার। চলো পরের অঙ্ক সবাই বুঝতে পেরেছো? এই পরের অঙ্কে যাচ্ছি, কারো যদি অসুবিধা থাকে বলতে পারো। আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। এবারে বলছে কি দেখো, দ্য এভারেজ টেম্পারেচার অফ দ্য ফার্স্ট 4 days of a week was 37 degrees Celsius and that of the last 4 day of the week was 41 degrees Celsius. If the average temperature of the whole week was 39 degrees Celsius, the temperature of the fourth day was. তাহলে 4 নম্বর দিনের টেম্পারেচার কত ছিল আমাকে বের করতে বলছি। এটা করো, সবাই ট্রাই করো।
এটা সবাই ট্রাই করো। কি বলেছে দেখো, দ্য এভারেজ টেম্পারেচার অফ দ্য ফার্স্ট 4 ডে, একটা সপ্তাহে প্রথম 4 দিনের গড় তাপমাত্রা দেওয়া আছে 37°C, এবং বলেছে লাস্ট 4 দিনের গড় তাপমাত্রা 41°C। তাহলে ইফ দ্য এভারেজ টেম্পারেচার অফ দ্য হোল উইক ওয়াজ 39, পুরো সপ্তাহটায় যদি টেম্পারেচারের গড় যদি 39°C থাকে, তাহলে আমার চতুর্থ দিনে এভারেজটা কত? তাহলে দেখো কিভাবে এটা করব না, ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন। এবার দেখো ফার্স্ট 4 দিনের এভারেজ দিয়েছে কত? 37। আবার লাস্ট 4 দিনের এভারেজ দিয়েছে কত? 39, সরি 39 না, 41। এবার আমাকে বলি চতুর্থ দিনটার এভারেজ বের করতে হবে। তাহলে এইসব অঙ্কের করার ক্ষেত্রে কি করবো আমি বলতো? গড় এভারেজটা আছে 39, তো গড় এভারেজ কি আছে 39, গড় এভারেজ হচ্ছে 39। তাহলে দেখো 39°C থেকে এটা কত কম? -2 কম। এটা কত বেশি? +2 বেশি। এটা -2 কম, এটা +2 বেশি। তাহলে 4 দিনে কত কম হবে? 4 × -2, তাহলে 8 কম হচ্ছে। এখানে 4 দিনে কত বেশি হবে? 4 × +2, তাহলে কত হবে? 8। তাহলে 8 কম এখানে বেরোচ্ছে, এখানে 8 বেশি বেরোচ্ছে, এই দুটোকে সবসময় যোগ করে দাও, তাহলে অ্যান্সার কি আসবে? 0। তাহলে যদি এখানে মাইনাসে অ্যান্সার, ধরো সাপোজ এখানে যদি মাইনাসে অ্যান্সার আসতো, -1 -2 যাই আসতো, তাহলে আমি কি করতাম? এই মেন সংখ্যাটা থেকে, মেন যে এভারেজটা ছিল, এই এভারেজ থেকে এটা মাইনাস করতাম। যদি প্লাস আসতো তাহলে প্লাস করতাম। যেহেতু এখানে 0 আসছে, 0টার সঙ্গে প্লাস করলে কি হবে? সেই অ্যান্সার কি হবে? 39 হবে। তাহলে আমার এটা অ্যান্সার কি হলো? 39°C। তাহলে আমার এটা অ্যান্সার কি হবে? 39°C। তাহলে 4 নম্বর দিনে আমার টেম্পারেচার কত ছিল? 39°C। তাহলে মনে থাকবে, এরকম টাইপের যে অঙ্ক পাবে তুমি কি করবে? তুমি দেখে নিবে মেন এভারেজ কি আছে, তার থেকে কত বেশি বা কম আছে কটার ক্ষেত্রে। এখানে 4 জনের ক্ষেত্রে 2 কম আছে, মানে 4 2 8 কম আছে। এখানে 4 দিনের ক্ষেত্রে 2 কম আছে, 2 বেশি আছে, মানে 4 2 8 বেশি আছে। তাহলে এই দুটোকে যদি যোগ করি, অ্যাড করি, তাহলে 0 আসবে আমার অ্যান্সার। 0 আসা মানে আমার এভারেজ যেটাই ছিল তার সঙ্গে 0 যোগ করলে যেটা হবে সেটাই আমার অ্যান্সার। এরপর যদি প্লাসে অ্যান্সার আসতো, +1 আসতো, তাহলে 39 + 1 হতো, 40° হতো। যদি -1 আসতো, তাহলে 39° -1 করতাম, তাহলে 38°C আসতো। এইভাবে আমরা এইসব প্রবলেমকে আমরা সলভ করবো, ঠিক আছে? এইভাবে আমরা এই প্রবলেমকে সলভ করবো। সবার বোঝা গেছে? সৈকত ঠিক বলেছো, সবার বোঝা গেছে? তাহলে পরের অঙ্কে যাবো। তাহলে এখানে অপশন এটা হবে রাইট অ্যান্সার, অপশন এটা এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের অঙ্কে যাচ্ছি আমরা। কি বলেছে? গীতা হ্যাজ টুয়াইস অ্যাজ মাচ মানি অ্যাজ দ্যাট অফ রিয়া, অ্যান্ড রিয়া হ্যাজ 50% more money than that of Sima. In the average, if the average money of all of them is rupees 220, then the money which Gita has is, বলছে গীতা হ্যাজ টুয়াইস অ্যাজ মাচ মানি অ্যাজ দ্যাট অফ রিয়া, অ্যান্ড রিয়া হ্যাজ 50% মোর মানি দ্যাট দেন দ্যাট অফ সীমা। ইফ দ্য এভারেজ মানি অফ অল অফ দেম ইজ রুপিজ 220, 220 টাকা বলেছে। দেন দ্য মানি হুইচ গীতা হ্যাজ ইজ, তাহলে গীতার কাছে কত টাকা আছে এটা তোমাকে জিজ্ঞেস করেছে। ট্রাই করো সবাই। তাড়াতাড়ি অ্যান্সার করো সবাই, তাড়াতাড়ি অ্যান্সার করো। চলো দেখে নিচ্ছি আমরা কিভাবে করবো এটাকে। তাহলে কে কে আছে? গীতা আছে, রিয়া আছে, আবার আবার কে আছে? আর একজন সীমাও আছে। তাহলে গীতা হ্যাজ টুয়াইস অ্যাজ মাচ মানি অ্যাজ দ্যাট রিয়া, তাহলে রিয়ার দ্বিগুণ টাকা আছে গীতার কাছে।
রিয়া হ্যাজ 50% মোর মানি দেন দ্যাট দ্য সীমা। তাহলে সীমার থেকে 50% বেশি, তাহলে সীমাকে আমি লাস্টে নিয়ে নিলাম। তাহলে সীমাকে আমি কি করছি, লাস্টে নিয়ে নিচ্ছি। আমি এখানে সীমাকে রাখলাম, ঠিক আছে। এখানে রাখছি রিয়াকে মাঝখানে, আর গীতাকে রাখছি শেষে। তোমরা যেখানে খুশি রাখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে সীমার টাকাটা আমি যদি এক্স ধরি, তাহলে এটা কি হবে, এক্স প্লাস এক্স বাই টু হবে। এটা কি হবে, এর দ্বিগুণ, মানে 2 × x+x/2। আমি কিন্তু এভাবে ধরবো না, এভাবে ধরলে আমার জটিলতা বাড়বে, অঙ্কটা খুব জটিলতা বেড়ে যাবে। তাহলে আমি কি করব, এটা একটু ইজি মেথড ধরে নিচ্ছি। দেখো, যেহেতু 50% বেশি বলেছে রিয়া, তাহলে আমাকে 2x ধরে নেবো। তাহলে অঙ্কটা আমার ইজি হবে। তাহলে 2x এর 50% কত হয়, এক্স হয়। তাহলে 2x + x, তাহলে এটা আমার হয়ে গেল 3x। আর এটা আমার কি হবে গীতা, এর দ্বিগুণ, মানে 2 × 3x, তখন কি হবে 6x। আমি যদি এদের রেশিও করে নিই, আমি যদি রেশিও করে নিই, বা রেশিও যদি করে নিই, 6:3:2, তিনজনের টাকার অনুপাত এটা আসবে। এবার তিনজন টোটাল টাকাটা কি আসবে, 6 + 3 + 2, তাহলে 6 + 3 + 2 মানে কত, 6 3 9 2 11। তাহলে 11 ইউনিট সমান আমি বলতে পারি 3 × 220, 3 × 220। কেন 3 গুণ করলাম না, এই টাকাটা ছিল গড় দেওয়া ছিল, তিনজনের গড় দেওয়া ছিল এই টাকাটা। আমি কি করলাম, গড় থেকে, না সৈকত ভুল বলছো, এটা আমার গড় দেওয়া ছিল, এটা আমার কি গড় দেওয়া ছিল তিনজনের। তাহলে তিনজনের মোট টাকা বের করতে হলে কি হতো, 3 × 220। তাহলে 11 ইউনিটের ভ্যালু যদি এত হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কি হবে, 3 × 220/11। 11 2 22 20 হলো। তাহলে আমার কার দরকার, গীতা কত আছে, 6। তাহলে 6 ইউনিটের ভ্যালু কি হবে, ইন্টু 6 করে দাও। তাহলে 6 3 18 2 36, তাহলে 360 টাকা হলো আমার গীতা। 360 টাকা হলো আমার কার, গীতার ভ্যালু। তাহলে অপশন এ হয়ে গেল আমার রাইট অ্যান্সার। অপশন এ হয়ে গেল আমার রাইট অ্যান্সার। সবাই বুঝতে পেরেছো, সবাই বুঝতে পেরেছো। তাহলে আমার 11 ইউনিটের ভ্যালু এখানে কি আসছে, 3 × 220। কেন করলাম, কারণ আমার তিনজনের গড় দেওয়া ছিল, তাকে মোট টাকায় পরিণত করলে 3 দিয়ে গুণ করতে হবে, দিয়ে তিনজনের মোট টাকা বেরোবে। তাহলে এটা তো আমার তিনজনের মোট টাকা, 11 ইউনিটটা কি তিনজনের মোট টাকাটা। তো সেইভাবে আমি সেখান থেকে 1 ইউনিটের ভ্যালু বের করলাম। আমার গীতা বলেছে গীতার মান বের। যদি আমাকে বলতো সীমা, তাহলে 2 দিয়ে গুণ করলে আমার হয়ে যেত অ্যান্সার। যদি বলতো আমাকে সীমা, তাহলে 2 দিয়ে গুণ করতে হতো। যেহেতু আমার গীতা বলেছে, তাই আমি 6 দিয়ে গুণ করলাম। বোঝা গেছে সবার। পরের অঙ্কটি চলো, কি বলেছে, এ কার covers 180 কিমি at 60 km/h, 160 কিমি at 80 km/h, and 300 কিমি at 60 km/h. Then find the average speed in covering the whole distance. আমি এরকম টাইপের প্রবলেম গুলো ট্রেন বা টাইম ডিস্টেন্সে সেখানে করাবো, সেখানে মেন বেসিক জিনিসটা বুঝাবো। বর্তমানে এটা তোমরা এভারেজে কিভাবে করতে হয় এটা করো। আমি মেন যখন ফর্মুলা পড়াবো, তখন কনসেপ্টটা তোমাদের বুঝাবো, কিভাবে কেন করছি এটা, কি কাজটা কেন করছি এই কাজটা। আজকে একটু বলে রাখবো হালকা করে এটা করানোর সময়। সবাই করো তাড়াতাড়ি। চলো এটা আমরা করছি। দেখো কি বলেছে, এ কার কভার 180 কিলোমিটার, 180 কিলোমিটার যাচ্ছে কত স্পিডে, 60 কিলোমিটার/ঘন্টা গতিবেগে। 160 কিলোমিটার যাচ্ছে 80 কিলোমিটার/ঘন্টা গতিবেগে, এবং 300 কিলোমিটার যাচ্ছে 60 কিলোমিটার/ঘন্টা গতিবেগে। তাহলে আমি জানি স্পিড যখন বের করবো, এবার স্পিড যখন বের করবো আমি, স্পিড স্পিড ইকুয়াল টু হয় টোটাল ডিস্টেন্স, বাই টোটাল টাইম। এটা এভারেজ স্পিড সমান, হ্যাঁ, এভারেজ স্পিড সমান টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এমনি স্পিড সমান আমরা জানি কি, ডিস্টেন্স বাই, স্পিড সমান আমরা কি জানি, ডিস্টেন্স বাই টাইম। তাহলে এখানেও এভারেজ যখন স্পিড বের করবো, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করলে আমার এভারেজ স্পিড বেরোবে। তাহলে এখানে আমি
যদি করি তাহলে এখানে আমার টোটাল টোটাল ইয়ে কত আছে, ডিস্টেন্স কত আছে সেটা প্রথমে বের করবো। টোটাল ডিস্টেন্স 180 প্লাস 160 প্লাস 300, এই টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম কত লাগছে, তাহলে 180 কিলোমিটার যেতে 60 কিলোমিটার পার ঘন্টা বেগে এই টাইমটা লাগবে। আবার 160 কিলোমিটার যেতে 80 কিলোমিটার পার ঘন্টা এই টাইমটা লাগবে। আবার 300 কিলোমিটার যেতে কত কিলোমিটার পার গতিবেগে, 60 কিলোমিটার, তাহলে 60 কিলোমিটার গতিবেগে এই সময়টা লাগবে। তাহলে টোটাল উপরটা যদি আমি যোগ করি 3 0 814 3 4 5 6, আর নিচটা দেখো এটা 3-এ কেটে যায়, 3 হচ্ছে এটা, এটা 2 হচ্ছে, এটা 5 হচ্ছে, তাহলে 5 5 10 হচ্ছে। তাহলে আমার গতিবেগ এভারেজ স্পিড কি হবে, 64 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার এভারেজ স্পিড হবে 64 কিলোমিটার পার আওয়ার। অপশন বি হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। 64 কিলোমিটার, সৈকত ঠিক বলেছো, 64 কিলোমিটার পার আওয়ার। তাহলে এইভাবে আমি এইসব কোশ্চেনকে এভাবে ডিল করবো, ঠিক আছে। চলো এটা বুঝতে পেরেছি সবাই, পরের কোশ্চেন আমরা যাচ্ছি এবারে। B was born when A was 4 years 7 months old, and C was born when B was 3 years 4 months old. When C was 5 years 2 months old, then their average age was, ঠিক আছে, then their average age was, এটা সবাই চেষ্টা করো। তাহলে চলো এটা কিভাবে করবো দেখিনি। বলছে বি ওয়াজ বর্ন হোয়েন এ ওয়াজ 4 ইয়ার ওল্ড, ভেরি গুড, 4 ইয়ার 7 মান্থ। তাহলে বি কখন জন্মগ্রহণ করছে, যখন এর বয়স 4 বছর 7 মাস। এরপর নেক্সট স্টেপ কি বলেছে, অ্যান্ড সি ওয়াজ বর্ন, সি কখন জন্মগ্রহণ করছে, যখন বির বয়স 3 বছর 4 মাস। বির বয়স যখন 3 বছর 4 মাস তখন জন্মগ্রহণ করছে সি। এবারে তোমার কোশ্চেন করেছে সির বয়স যদি বর্তমান 5 বছর 2 মাস হয়, তাহলে তিনজনের এভারেজ এজটা কত হবে। তাহলে তিনজনের এভারেজ এজ বের করতে হলে আমাকে তিনজনের এজ আগে বের করতে হবে। তাহলে দেখো আমি সি কে প্রথম, সি ছোট ব্যক্তি, সি কে প্রথমে ধরলাম, সি 5 বছর 2 মাস, ক্লিয়ার। এরপরে কি আসছে বি, তাহলে বির বয়সটা কি, বিটা এর থেকে 3 বছর 4 মাসের বড়, তাহলে এর সঙ্গে 3 বছর 4 মাস যদি যোগ করে দিই, 5 ইয়ার 2 মান্থসের সঙ্গে 3 বছর 4 মাস আমি যোগ করব, তাহলে কি পাবো, তাহলে 6 মান্থ 8 ইয়ার, তাহলে বির বয়স হলো 8 ইয়ার 6 মান্থ। এবার এ, এ আবার কি বলছে, এর বয়সটা 4 বছর 7 মাস বেশি কার থেকে, বির থেকে। মানে কি বি যখন জন্মগ্রহণ করে তখন এর বয়স যদি 4 মাস 7 মাস, 4 বছর 7 মাস হয়, তার মানে এটা বি এর থেকে 4 বছর 7 মাসের বড়। তাহলে এর সঙ্গে যদি আমি 4 বছর 7 মাস যোগ করি, বির সঙ্গে 4 বছর 7 মাস, তাহলে অ্যাকচুয়ালি আমার 13 মাস হচ্ছে, আর এটা 8 4 12 ইয়ার হচ্ছে। 13 মাস তো হয় না 12 বছরে, 12 মাসে 1 বছর হয়, তাহলে আমি এখান থেকে 1 বছর ট্রান্সফার করে নেবো, তাহলে 1 মাস পড়ে থাকবে। তাহলে এটা অ্যাকচুয়ালি কি হলো, 13 বছর 1 মান্থ। তাহলে এ এর বেরিয়ে হলো 13 বছর 1 মাস, বি এর বেরিয়ে হলো 8 বছর 6 মাস, আর সি 5 বছর 2 মাস। তাহলে এদের এভারেজ, তাহলে 6 একে 7 2 এ 9, তাহলে টোটাল এজ কত হচ্ছে, টোটাল এজ তাহলে 9 মাস হলো এদিকে, আর 13 8 এ 21 5 এ 26, তাহলে 26 বছর 9 মাস। এভারেজ বের করতে হবে, এটা তিনজনের টোটাল বের হলো, তাহলে 3 দিয়ে ভাগ করে দাও, সিম্পল 3 দিয়ে ভাগ করে দাও, 3 দিয়ে ভাগ করে 3 8 এ 24, তাহলে 2 থেকে যাচ্ছে 2 বছর, 2 বছর থেকে মাসে কনভার্ট করে নেবো, তাহলে 24 মাস, 24 প্লাস 9 33 মাস হয়ে যাচ্ছে, তাহলে 33 মাসে কনভার্ট হয়ে গেল, তাহলে 3 11 33, তাহলে 8 বছর 11 মাস। অপশন আমার এ হয়ে গেল রাইট অ্যান্সার, 8 বছর 11 মাস। সবার ক্লিয়ার হয়েছে জিনিসটা, সবার ক্লিয়ার হয়েছে জিনিসটা, কিচ্ছু না, একদম সাধারণ যোগ বিয়োগ করতে জানলে অঙ্ক করতে পারবে, আর কিছু করতে হবে না, শুধু জিনিসটা বুঝতে হবে কি বলতে চাইছে তোমার কোশ্চেনটা, ঠিক আছে। তাহলে আমি ইজিলি বের করে দিলাম
8 বছর 11 মাস। এটা আমার অ্যান্সার হয়ে গেল। যদি কারো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? পরের অঙ্কে আমরা যাচ্ছি। কি বলেছে দেখো, ইন দ্য আফটারনুন a student read 100 page at the rate of 60 pages per hour. In the evening, when she was tired, she read 100 more pages at the rate of 40 pages per hour. What was her average rate of reading in the pages per hour? বলছে একটা স্টুডেন্ট কি করছে, সে দুপুরবেলায় করছে, দুপুরবেলা না আফটারনুন বিকেল বেলায় করছে, ধরো 100 পেজ পড়ছে 60 পেজ পার আওয়ার, মানে 1 ঘন্টায় সে 60 পেজ পড়ছে, সেরকম ভাবে সে 100 পেজ পড়ছে 1 ঘন্টায় 60 পেজ হিসাবে। এরপরে কি করছে, সে যখন টায়ার্ড হয়ে যাচ্ছে সন্ধ্যার সময় কি করছে, 100 পেজই পড়ছে, কত তার স্পিডটা তখন 40 পেজেস পার আওয়ার, মানে 1 ঘন্টায় সে 40 পেজ করে পড়ছে। তাহলে টোটাল এভারেজ রেট অফ রিডিংটা বলছে, তাহলে তার রেট অফ রিডিংটা এভারেজ কত? এটা কিচ্ছু না, যদি এই কনসেপ্টটা কাজে লাগাও, টাইম এন্ড ডিস্টেন্সের একই জিনিস, কিছু আলাদা কিছু নেই এখানে, আলাদা কিছু নেই। এটা করে দেখাও দেখি আমাকে সবাই, করে আমাকে কমেন্ট করো সবাই, করে আমাকে সবাই কমেন্ট করো। এটা সৈকত বলছে 48, দেখবো বাবা, আমি তো জানি না, দেখে নেবো একবার অ্যান্সারটা কি আছে। সবাই অ্যান্সার করো, দেখা যাক কার কি আসছে। ঠিক আছে চলো এবার স্টার্ট করি। হ্যাঁ, 100 পেজ পড়ছে দুপুরে বিকেলে, তাহলে 100 পেজ টোটাল পেজ আমি দেখে নিই, 100 + 100 200 পেজ। এবারে 100 পেজের স্পিড হলো কত, 60 কিলোমিটার, 60 পেজেস পার আওয়ার। আবার 100 পেজের স্পিড হলো 40 কিলোমিটার পার 40 পেজেস পার আওয়ার, ঠিক আছে? তাই টোটাল আমার কত, 200 পেজ। আর নিচে কত হলো, 0 0 কেটে দাও, 2 3 6 2 5 10, 5/3, এটা হলো 5/2, তাহলে 5/3 আর এটা হলো 5/2, তাহলে এটা কি হবে 200, উপরে 6 গুণ করে দাও, কেন 3 আর 2 এর এলসিএম 6, উপরে গুণ করে দাও ডাইরেক্ট, 5 আর 2 কোনাকুনি গুণ করে দাও এখন, 5 2 10, 5 3 15, তাহলে 10 + 15, তাহলে হতো 200 × 6/25, তাহলে 25 8 200, 8 6 48, তাহলে 48 পেজেস পার আওয়ার্স, তাহলে 48 পেজেস পার আওয়ার্স তার স্পিড থাকবে। তাহলে 48 পেজেস পার, সৈকত ঠিক বলেছিল, 48 পেজেস পার আওয়ার তার স্পিডটা থাকবে। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে 48 পেজেস পার আওয়ার তার স্পিডটা থাকবে। একই রকম যেমন টাইম বা ডিস্টেন্সে করেছিলাম, যে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এখানে টোটাল পেজেস বাই টোটাল টাইম করলেই আমার অ্যান্সার আমি ক্লিয়ারলি পেয়ে যাচ্ছি। পরের অঙ্কে যাচ্ছি। তাহলে সবাই বুঝতে পেরেছো? যদি কারো অসুবিধা থাকে তাহলে আমাকে জানাবে। হ্যাঁ, কি কোশ্চেন বলেছে দেখো, বলেছে আউট অফ 6 নাম্বারস the sum of the first 5 numbers is 7 times the 6th number. If their average is 136, then the 6th number is, এটা সিজিএল 2020 তে পড়েছিল, এটা সিজিএল 2020 কোশ্চেন, সিজিএল 2020 কোশ্চেন, খুব ইজি একটা কোশ্চেন, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে কি বলতে চাইছে কোশ্চেনটা, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে কি বলতে চাইছে কোশ্চেনটা। চলো এবার করে দিচ্ছি আমি, তাহলে কি বলছে, বলছে আউট অফ 6 নাম্বার দ্য সাম অফ দ্য ফার্স্ট 5 নাম্বার, 6টা নাম্বার আছে, তার মধ্যে 5টা নাম্বারের যোগফল, এইটুকু কথাটা মানে হলো। এরপর বলছে 5 নাম্বার ইজ 7 টাইমস দ্য 6th নাম্বার, বলছে 5টা নাম্বারের যোগফলটা কি হবে, 6 নম্বর নাম্বারের 7 গুণ হবে। তাহলে 5টা নাম্বারের যোগফল যদি এক্স হয়, না সরি 5টা নাম্বার না, 6 নম্বর নাম্বারটা, 6 নম্বর নাম্বারটা যদি আমার এক্স হয়, তাহলে 5টা নাম্বারের সাম অফ 5 নাম্বার, সাম
অফ 5 নাম্বার কি হবে 7x হবে। 6 নম্বর নাম্বারের 7 গুণ বলেছে যোগফলটা, তাহলে সাম অফ 5 নাম্বার হবে 7x। তাহলে অ্যাকচুয়ালি কি টোটাল এই দুটো যোগ করলে 6টা নাম্বারের যোগফল পেয়ে যাবো। তাহলে 7x প্লাস এক্স ইকাল টু কি পাচ্ছি 6 ইন্টু 136। কেন 6 করলাম? 6টা নাম্বারের এভারেজ দেওয়া ছিল, আমি টোটাল নাম্বারটার যোগফল চাইছি, তাহলে 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা কি হলো 8x, তাহলে 8x ইকাল টু 6 ইন্টু 136। তাহলে x ইকাল টু কি হবে 8 দিয়ে ডিভাইড করে দেবো 6 ইন্টু 136/8। 8 একে 8 7 56 7 6 102। তাহলে 102 আমার অ্যান্সার, 102 আমার অ্যান্সার হলো। ঠিক আছে, 102 আমার অ্যান্সার। তাহলে অপশন ডি হয়ে গেল আমার এখানে রাইট অ্যান্সার। এটা আমি আর এক রকম ভাবে করতে পারি, আর একটা মেথডে করতে পারি। এবার দেখো কিভাবে করবো এটা। বলছে 5টা নাম্বারের যোগফল 6 নম্বর নাম্বারের 7 গুণ। তার মানে আমি বলতে পারি না 5টা নাম্বারের যদি 7 গুণ হয়ে যায় তাহলে 6 নম্বর নাম্বারটা যোগ করলে 8 গুণ হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি 8 ইউনিট ইকাল টু 6 ইন্টু 136। তাহলে 8 ইউনিটের ভ্যালু হলো 6 ইন্টু 136। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? তাহলে 6 ইন্টু 136/8। তাহলে কি হলো এখানেও 102 অ্যান্সার। তাহলে আমার এটা 3 লাইনে 2 লাইনে অঙ্ক শেষ, 2 লাইনে আমার এখানে অঙ্ক শেষ হয়ে গেল। বোঝা গেছে? তাহলে এরকম কোশ্চেন কিভাবে ডিল করতে হবে। আমি দেখছি 6 নম্বর নাম্বারের 7 গুণ, ভালো কথা, 7 গুণ হলো। এরপরে 6 নম্বর নাম্বারটা তার সঙ্গে অ্যাড করলে 8 গুণ হয়ে যাচ্ছে। তাহলে আমি 8 ইউনিটের ভ্যালু কি করবো, এদের এভারেজের সঙ্গে 6 গুণ করে দেবো। তাহলে 1 ইউনিটের ভ্যালু বের করে আমার উত্তর হয়ে গেল। এইটুকু তো অঙ্ক। আমি জাস্ট তোমাদের বুঝালাম নর্মাল প্রসেসটা কিভাবে করতে হয় অঙ্কটাকে। এরপরে তোমাকে শর্ট ট্রিক্স অ্যাপ্রোচ করতে হবে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? চলো পরের অঙ্কে যাই। কি বলেছে, দ্য এভারেজ ওয়েট অফ এ গ্রুপ of 3 people A, B, C is 70 kg. When D joined the group, the average become 60 kg. One man E, whose weight is 5 kg more than that of D, replace A, and the average weight of B, C, D and E হতো B, C, D and E হতো now become 59 kgs. A's weight is, বলছে তিনজনের ওয়েট দেওয়া আছে এবিসি, কত এভারেজ দেওয়া আছে 70 কেজি। বলছে ডি যদি জয়েন করে ওইখানে ডি যদি ওর সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে তাদের এভারেজটা 60 কেজি হয়ে যায়। এবার তোমার কোশ্চেন করেছে যদি ই আর একটা ব্যক্তি এমন সে ঢুকে যদি আবার এসে তার তার ওই ওয়েটটা কত 5 কেজি বেশি, কার থেকে? ডি থেকে 5 কেজি বেশি ইর ওজনটা। এবার তোমার কোশ্চেন করছে যদি এ কে রিপ্লেস করে দেওয়া হয় তাহলে বি সি ডি ই এই চারজনের যে ব্যক্তি বি সি ডি এদের গড় বয়স ওজনটা হয় 59 কেজি। তাহলে তোমাকে এর ওজনটা বের করতে বলছে, এর ওজনটা কত হবে তাহলে। তাহলে তোমাকে বলতে হবে এর ওজনটা কত হবে। কিভাবে করবো স্যার এটাকে, দেখো এটা চলো আরম্ভ করি আমরা। বলছি এ বি সি, প্রথমে আমার তিনজন ব্যক্তি আছে এ বি সি, ভালো কথা। এদের তিনজনের যোগফল কত হবে 70 ইন্টু 3, 210। আবার একজন ব্যক্তি ডি ঢুকলো, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, তাহলে তার জন্য হয়ে গেল 4 ইন্টু 60, গড় 7 দাঁড়ালো, তাহলে 240। তাহলে এখান থেকে দেখো ডিফারেন্স কত আসছে 30 কেজি ডিফারেন্স আসছে। তাহলে এটাকে এই ডি ব্যক্তিটা হলো 30 কেজি, তাহলে ই ব্যক্তিটা কত হবে 30 প্লাস 5 35 কেজি। আর কি অঙ্ক শেষ। এবারে এ বি সি ডি চারজনের গড় দিয়েছে, তাহলে বি প্লাস সি প্লাস ডি প্লাস ই সমান বলতে পারি কি 4 ইন্টু 59। তাহলে এটাকে তো হবে 236। হ্যাঁ 60-এর সঙ্গে 4 গুণ করলে 240 হয়, তাহলে 1 কমছে মানে 4 কমিয়ে দাও, তাহলে 236 হয়ে গেল। তাহলে এখানে দেখো এ বি সির ভ্যালু আছে 210, ঠিক আছে। ডি এর ভ্যালু আমি জানি, ডি এর ভ্যালু কি জানি 30, ইর ভ্যালু কত 35। তাহলে
236 থেকে 30 আর 35 বাদ দিলে কত হবে? তাহলে বি প্লাস সি সমান কি পাবো? 65 বাদ দেবো, তাহলে 236 মাইনাস যদি 65 করে দিই তাহলে কত হবে? 171 হয়ে যাচ্ছে। 1 6 7 13 2 171 হচ্ছে। তাহলে বি প্লাস সির ভ্যালু 171, এ প্লাস বি প্লাস সি সমান 210। তাহলে এদের ডিফারেন্সটাই হলো এ, এদের ডিফারেন্সটা কি হয়ে যাবে? এ হবে। তাহলে 139 হয়ে যাবে, 39। তাহলে এর এর ওজন কত হবে? 39 কেজি। এর ওজন হবে 39 কেজি, অপশন সি। এর ওজন হবে 39 কেজি, অপশন সি। বোঝা গেছে সবার? ভেরি গুড সৈকত, ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? কিছু না, তিনজনের ব্যক্তির প্রথমে আমি চারজন, তিনজনে চারজনের গড় দেওয়া আছে, সেখান থেকে আমি একজনকে বের করে নিলাম, ক্যান্সেল আউট করে দিলাম। এরপরে একজন বেরিয়ে যেতে, তার সঙ্গে আরেকজন সঙ্গী যে ঢুকেছিল তাকেও পেয়ে গেলাম আমি এখানে, তাকেও আমি 5 কেজি বেশি ছিল তাকেও পেয়ে গেলাম। এবার চারটের এভারেজ দিয়ে দিয়েছি, বি বি প্লাস সি প্লাস ডি প্লাস সি। তার মানে কি, সেখান থেকে আমি বি ডি কে সি কে তো আলাদা করে দিতে পারছি। তাহলে শুধু বি প্লাস সি থাকছে কত? 171-এ। কিন্তু আমার তিনজনে ছিল কত? 210-এ। তাহলে 210 থেকে 171 বাদ দিলে এটা বেরিয়ে গেল, এটা আমার অ্যান্সার হয়ে গেল। পরের অঙ্কে যাচ্ছি। The average of 35 consecutive natural number is n. Dropping the first 10 number and including the next 10 number, the average is changed to m. If the value of m square minus n square equal to 600, the average of 3m and 5n is. এটা CHSL 2020 কোশ্চেন, খুব দারুণ কোশ্চেন একটা দিয়েছে। দেখো বলছে এভারেজ অফ 35 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার, 35টা ন্যাচারাল নাম্বারের গড় দিয়েছে n। বলছে ফার্স্ট 10টা যদি ড্রপ করে দেওয়া হয়, ফেলে দেওয়া হয়, দিয়ে নতুন 10টা আবার নেওয়া হয়, ফার্স্ট 10টাকে বাদ দিয়ে যদি নতুন 10টাকে নেওয়া হয়, তাহলে এভারেজ দাঁড়াচ্ছে এম। তাহলে এভারেজ দাঁড়াচ্ছে কি? এম। এবারে তোমাকে ভ্যালু দিয়েছে কার? এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ারের ভ্যালু দিয়ে দিচ্ছে। তোমাকে ক্যালকুলেশন করতে করতে বলছে কি, তাহলে তোমাকে বের করতে বলছে 3m এবং 5n এর গড় বের করতে বলছে। কোশ্চেনটা খুবই পেঁচিয়ে দিয়েছে, কিন্তু কোশ্চেনের মধ্যে কিছুই নেই। কোশ্চেনটা একটু পেঁচিয়ে দিয়েছে, কোশ্চেনের মধ্যে কিছুই নেই। প্রথম বলছে যে কোনো 35টা সংখ্যার, বলেছে পরপর সংখ্যার ন্যাচারাল নাম্বার হবে, গড় দিয়ে দিচ্ছে এন, এবং প্রথম 10টাকে ড্রপ করে দেওয়া হয় যদি, দিয়ে আবার পরের 10টা অ্যাড করা হয়, তখন গড় হয়ে যায় এম। এবারে তোমাকে আরেকটা ভ্যালু দিয়েছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান 600 দিয়ে দিচ্ছে। এবার তোমাকে বলছে 3m প্লাস 5n, 3m এবং 5n এর গড় বের করো। 3m এবং 5n এর গড় বের করতে বলছে। কোশ্চেনটা কি সবাই বুঝতে পেরেছো? আগে বলো। ন্যাচারাল নাম্বার এগুলো আমি প্রথম ক্লাসে আমি সব বলেছি, কিন্তু প্রথম ফার্স্ট ক্লাসে যখন নাম্বার সিস্টেমের ক্লাস নিয়েছিলাম, ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, সব নাম্বার সম্পর্কে তোমাদের জানিয়েছিলাম আমি। কোশ্চেনটাই বুঝতে পারেন, ভেরি গুড। আমি বলছি শোনো, আমি ছোট্ট একটা এক্সাম্পল নিয়ে চলছি। হ্যাঁ, ছোট্ট একটা এক্সাম্পল নিয়ে আমি বললাম তিনটে সংখ্যা, পরপর তিনটে সংখ্যা, ঠিক আছে? আমি কি বলছি? পরপর তিনটে সংখ্যা, পরপর যে তিনটে সংখ্যা আমি 1 2 3 নিই, ভালো করে বুঝো জিনিসটা। যদি পরপর তিনটে সংখ্যা আমি নিলাম 1 2 3, তাহলে আমি বলছি এদের গড়, এদের গড় কি হবে? 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 6/3 সমান 2 হলো। এটুকু ক্লিয়ার? তাহলে এদের গড় 2 হলো। এরপর বললাম, আমি বললাম প্রথম দুটো সংখ্যাকে বাদ দিয়ে দিই, প্রথম দুটো সংখ্যাকে বাদ দিলাম, দিয়ে পরের দুটো সংখ্যা নিলাম। আবার প্রথম দুটো সংখ্যা যদি বাদ দিই, পরের দুটো সংখ্যা নিই, তাহলে 3 4 5 নিতে হবে আমাকে। 3 দিয়ে ভাগ করবো, গড় করছি মানে, তাহলে এখানে 5 4 9 3 12, 12/3 মানে 4 হলো। মানে আমাকে কোশ্চেনে কি দেওয়া আছে? এরকম 30টা নাম্বার, কত নাম্বার বলছে? 35টা নাম্বার দেওয়া আছে, 35টা নাম্বারের গড় দেওয়া আছে, এই 2 এর জায়গায় দেওয়া আছে n। হ্যাঁ, আর এর ক্ষেত্রে প্রথম 35টা, প্রথম 10টা বাদ দিয়ে পরের 10টা, পরে যদি 10টা অ্যাড করা হয়, যটা বাদ দেবো তটা যদি পরে অ্যাড করি, তার গড় দেওয়া আছে এম, মানে এখানে 4-এর ভ্যালু দেওয়া আছে এম। একটা জিনিস লক্ষ্য করো, এন আর এই যে 2 আর 4-এর মধ্যে একটা রিলেশন পাচ্ছি। দেখো এখানে আমি দুটো করে সংখ্যা বাদ দিচ্ছিলাম, এখানে আমি দুটো সংখ্যা বাদ দিয়েছি, দুটো অ্যাড করেছি, দুটো বাদ দিয়েছি, দুটো অ্যাড করেছি পরে। তাহলে দেখো এদের ডিফারেন্সটা কি আসছে? 2 আসছে। তাহলে এম মাইনাস এন, ডিফারেন্সটা কি পাচ্ছি? 2 পাচ্ছি। এম মাইনাস এন, ডিফারেন্সটা কি পাচ্ছি? 2 পাচ্ছি। তাহলে আমাকে যদি বলা হয় পরীক্ষায় যাই বলুক না কেন, আমাকে যদি বলে দেয় ফার্স্ট 50টা, ফার্স্ট 100টা সংখ্যা নিলাম, দিয়ে প্রথম 50টা বাদ দিয়ে আবার পরের 50টা অ্যাড করলাম, তার ক্ষেত্রে আমি এম মাইনাস এন সবসময় কি পাবো? এই 50ই পাবো। যটা বের করছি, যটা ঢুকাচ্ছি, সেটাই আমার অ্যান্সার। 10টা বের করছি, 10টা ঢুকাচ্ছি, সেটাই আমার অ্যান্সার। তাহলে এখানে
আমার 35টা নাম্বারের মধ্যে 35টা নাম্বারে গড় দেওয়া আছে এন, 35টা নাম্বারের গড় দেওয়া আছে এন, এবং 10টাকে ড্রপ করেছে, 10টাকে প্রথম 10টাকে বার করে দিয়েছে, দিয়ে আবার পরের 10টা নিয়েছে, প্রথম 10টাকে বার করে দিয়ে লাস্ট থেকে 10টা নিয়েছে। এরপরে কি হচ্ছে, তার গড়টা দাঁড়িয়ে যাচ্ছে এম। আমি কি বললাম, যখনই এরকম জটাকে বের করবে সেটাই তার ডিফারেন্স দাঁড়িয়ে যাবে। তাদের এভারেজের ডিফারেন্স কি দাঁড়াবে, জটাকে বের করবে সেটাই তার ডিফারেন্স দাঁড়াবে। এখানে 10টা সংখ্যাকে বের করেছে, তাহলে এখানে এম মাইনাস এন এর ভ্যালুটা কি আসবে, 10 আসবে। এম মাইনাস এন এর ভ্যালুটা এখানে 10 আসবে। তাহলে দেখো এখানে আমি বলতে পারি, এটা আমি তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে জিনিসটা বুঝালাম। এবার এখান থেকে আমি কি পাবো, এম মাইনাস এন সমান কি পাবো, এম মাইনাস এন সমান পাবো 10 পাবো। আর আমার কি ডাটা আছে হাতে, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান কি দেওয়া আছে, 600 দেওয়া আছে। তাহলে দেখো আমি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারকে আমি একে যদি ভাঙি, এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন পাবো সমান 600 দেওয়া আছে। তাহলে এম মাইনাস এন এর ভ্যালু তো 10, তাহলে 10 যদি এখানে বসিয়ে দিই, 10টা দিয়ে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে এম প্লাস এন সমান আমি কি পাচ্ছি, 600 ভাজিত 10 মানে কি পাচ্ছি, 60 পাচ্ছি। তাহলে এম প্লাস এন এর ভ্যালু 60 আর এম মাইনাস এন এর ভ্যালু 10, এই দুটো কন্ডিশন পেলাম। এখান থেকে আমি ইজিলি এম আর এন এর মান বের করতে পারবো। দেখো এম এই দুটোকে যদি যোগ করে দিই, এন এন ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে দুটো এম পাবো, দুটো এম সমান 60 10 70, তাহলে 2m সমান কি পাচ্ছি, 70। তাহলে এম সমান কি পাচ্ছি, 35। তাহলে এম যদি 35 হয়, এম প্লাস এন যদি 60 হয়, তাহলে এন সমান কি হবে, বাকিটা হবে 25 হবে। এইটুকু অঙ্ক ছিল। এরপরে আমাকে বলছে 3m এবং 5n এর এভারেজ। ভালো কথা, 3 ইন্টু 35 প্লাস 3 ইন্টু 35 প্লাস 2 ইন্টু 5 ইন্টু এন, সরি 5 ইন্টু এন বলেছে, 5 ইন্টু এন, 5 ইন্টু 25 বাই, ঠিক আছে, বাই কি হবে, দুটো সংখ্যা, এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ করবো এভারেজ। তাহলে 35 3 105 হয়, 25 5 125, তাহলে 105 প্লাস 125 তাহলে 230 হচ্ছে। তাহলে 230 কে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 115 আমার অ্যান্সার হয়ে যাবে। 115 আমার অ্যান্সার হয়ে যাবে। এখানে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। সৈকত ঠিক বলেছো। এবারে কোশ্চেনটা সম্পর্কে ক্লিয়ার। তোমাকে যদি এরকম টাইপের কোনো কোশ্চেন দেয়, কোনো ঘাবড়ানোর কোনো দরকার নেই, একদম ইজি কোশ্চেন, শুধুমাত্র একটু বুদ্ধি লাগালেই কাজ হয়ে যাবে। আমি প্রথমে বেসিক জিনিসটা তোমাদের বললাম, কেন ডিফারেন্সটা ওই যতটা বাদ দিয়েছি ততটা আসছে, কেন আসছে আমি উদাহরণ দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। কারণ এটা অনেকের ডাউট থেকে যেতে পারে, যে আমি বলতে পারতাম অঙ্কটা ডাইরেক্ট, তখন বলতে পারতাম যে এম মাইনাস এন ইকুয়াল টু 10, কিন্তু এটা বললাম না, কারণ তোমাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম যাতে তোমরা কোনোদিন না ভুলো জিনিসটাকে, একদম মাথায় গেঁথে। এরকম টাইপের অঙ্ক ডাটা চেঞ্জ করে পড়তে পারে না, কখন 10টা বাদ দিচ্ছে, কোথাও 15 বাদ দিল, কোথাও 20টা বাদ দিল, সেরকম যদি প্রবলেম থাকে তখন তুমি এভাবে ইজিলি এটাকে ক্লিয়ার করে সলভ করতে পারবে। পরের অঙ্কে যাচ্ছি তাহলে আমরা। কি বলেছে এই অঙ্কটা, বলেছে এ পার্টি ওয়াজ হেল্ড ফর ₹50 পিপল। তাহলে একটা পার্টি হচ্ছে 50 জন লোক নিয়ে, অন দেয়ার ওন এক্সপেন্সেস। কি হচ্ছে, তাদের নিজেদের টাকা খরচ করে করছে, নিজেরা নিজেদের পয়সায় করছে বাবু, পার্টিটা কারো পয়সায় করছে না, নিজেরা নিজের পয়সায় করছে। বলছে আউট অফ দেম 48 পিপল পেড 950 টাকা, তাদের মধ্যে 48 জন লোক 950 টাকা পেড করলো। ইচ অ্যান্ড দ্যাট আদার 2 পার্সন পেড 1200 রুপিস মোর। তাহলে আর দুজন যে ব্যক্তি ছিল তারা 1200 টাকা বেশি দিল, 1200 টাকা করে বেশি দিল। ইচ দেখো বলছে আদার 2 পার্সন পেড রুপিস এত মোর দেন দ্য এভারেজ এক্সপেন্সেস অফ দ্য গ্রুপ, দ্য টোটাল অ্যামাউন্ট স্পেন্ট ওয়াজ। ইচ কথাটা বলেছে না এখানে, ইচ মানে প্রত্যেককে 1200 টাকা করে বেশি দিয়েছে। প্রত্যেককে দুজন যে ব্যক্তি ছিল যারা 48 জনের বাদ দিয়ে, তারা প্রত্যেককে 1200 টাকা করে বেশি দিয়েছে। কার থেকে বেশি দিয়েছে না, মোর দেন দ্য এভারেজ এক্সপেন্সেস। তাহলে এভারেজ যে এক্সপেন্সেসটা হয়েছিল, এভারেজ মানে তোমার তোমার কি বলবো, গড় যে খরচটা হয়েছিল তার থেকে 1200 টাকা দুজন বেশি দিয়েছিল। গড় খরচ একটা হয়েছিল, এরা 950 টাকা দিয়েছে, আমাকে বলে দেয়নি তো 950 টাকা গড় খরচ। তাহলে গড় খরচ একটা যাই হোক হয়েছিল, তারা কি করছিল, গড় খরচের থেকে 1200 টাকা করে বেশি দিয়েছে। কেন, নাহলে এদের 950 টাকা যে দিয়েছিল, তাহলে গড় এভারেজটা দাঁড়াতো না, তাহলে গড় টাকাটা কিছু শর্ট পড়েছিল নিশ্চয়ই, এই জন্য 1200 টাকা করে দিয়েছে এক্সট্রা। এ বলছে কোশ্চেন কি করেছে, দ্য টোটাল অ্যামাউন্ট স্পেন্ড ওয়াজ, তাহলে কত টাকা খরচ হয়েছে, টোটাল কত টাকা
খরচ হয়েছে সেটা জিজ্ঞেস করছে। এটা এমটিএস 2019-এর কোশ্চেন, এমটিএস 2019-এর কোশ্চেন। খুব দারুণ একটা কোশ্চেন দিয়েছে, একদম ইজি, একদম ইজি কোশ্চেন। তাহলে দেখো, এটা যদি বলি আমি, তোমরা ট্রাই করো, তারপর আমি বলছি, তোমরা ট্রাই করো একটু। চলো এবার বলে দিই, হ্যাঁ। দুজন 1200 টাকা করে বেশি দিয়েছে, মানে দুজনে কত টাকা বেশি দিয়েছে? 2400 টাকা, এটা ক্লিয়ার। তাহলে প্রত্যেকজন যদি 1200 টাকা করে বেশি দেয়, তাহলে দুজনে কত বেশি দিয়েছে? 2400 টাকা। এটা সবাই বুঝতে পেরেছো? এই 2400 টাকা দেওয়ার পরে কিন্তু এভারেজটা সবার সেম হয়ে গেছে। তাহলে আমার 2400 টাকা, অ্যাকচুয়ালি দুজন যে ব্যক্তি তারা তো এভারেজের টাকাটা দিয়েছে, যে এভারেজটা হয়েছিল সেই টাকাটা দিয়েছে, তারপরে 2400 টাকা এক্সট্রা দিয়েছে। তাহলে এই 2400 টাকা কার দিয়েছে? 48 জনের। তাহলে 48 জনের 2400 টাকা, তাহলে জানি 48 5-এ হয়ে যায় 240। তাহলে 48 50 240। তাহলে প্রত্যেকের এভারেজ কত ছিল? আর 950 ছিল, আরো 50 টাকার এভারেজ বেশি ছিল। তাহলে অ্যাকচুয়ালি প্রত্যেকের এভারেজ ছিল কত? 950 প্লাস 50, মানে 1000 টাকা করে সবার এভারেজ ছিল। তাহলে আমার 50টা ক্যান্ডিডেট ইন্টু 50 দিয়ে গুণ করলে অ্যান্সার হয় 50,000। এইটুকু অঙ্ক, কিছুই ছিল না। এইটুকু অঙ্ক ছিল, এইটুকু শুধু অঙ্ক ছিল, কিছুই ছিল না। এটুকু বোঝা গেছে, ক্লিয়ারলি বোঝা গেছে যে আমার দুজন ব্যক্তি 1200 টাকা করে বেশি দিয়েছে, মানে 2400 টাকা বেশি দিয়েছে। ক্লিয়ার? ওরা দুজন তাদের এভারেজের টাকাটা দেওয়ার পরে তো সেটা বেশি দিয়েছে। এরপরে তো 2400 টাকা কাদের মধ্যে ভাগ হয়েছে? ওই বাকি যে 48 জন ছিল, তারা এভারেজের টাকা দেয়নি, সেই জন্য, হ্যাঁ বলছি সৈকত বুঝে নাও, বলছি 50 জন ছিল, তার মধ্যে 48 জন 950 টাকা করে দিল। দিতে কি হলো, বাকি যে দুজন ব্যক্তি ছিল তাদেরকে 1200 টাকা করে বেশি দিতে হলো। কেন না, তার এভারেজের টাকাটা এখনো তাদের ক্লিয়ার হয়নি। এরা কি করেছে, এরা দুজন কি করেছে, এভারেজের টাকা দিয়ে তারপর 1200 টাকা বেশি দিয়েছে। যদি এরা এভারেজের টাকা না দিত, এরাও যদি 950 টাকা দিতে বলতো, তাহলে কিন্তু আমি কি করতাম, 50, এই 2400 টাকাটা 50 জনের মধ্যে ভাগ করতাম। যেহেতু এরা এভারেজের টাকাটা দিয়েছে, সুতরাং আমি কি করলাম, 48 জনের মধ্যে 2400 টাকাটা ভাগ করে দিলাম। তাহলে প্রত্যেক জনের ভাগে 50 টাকা করে পড়লো। তার মানে কি, প্রত্যেককে যে টাকাটা দিয়েছে, তাহলে 50 টাকা করে শর্ট পড়েছিল। এই 50 টাকা করে দিয়েছে এই দুজন ব্যক্তি, মহান ব্যক্তি, এরা 50 টাকা করে তাদের দিয়ে দিয়েছে। তাহলে আমার অ্যাকচুয়ালি 1000 টাকা গড় হয়েছিল, তাহলে হিসাব মতন। তাহলে 1000 টাকা 950 প্লাস 50 মানে কি, 1000 টাকা গড় ছিল। 50 জন ছিল, তাহলে 50,000 টাকা খরচ হয়েছে। এইটুকু জিনিস এবার বুঝতে পেরেছে সবাই? এবারে সবার ক্লিয়ার হয়েছে জিনিসটা? একটু কমেন্ট করে জানাবে যদি ক্লিয়ার হয়ে যায়। আমি পরের অঙ্কে যাচ্ছি, তাহলে যদি অসুবিধা থেকে থাকে তাহলে বলবে আমাকে, হ্যাঁ? ঠিক আছে, চলো পরের অঙ্ক। এটা সিএইচএসএল 2020 কোশ্চেন, খুব একটা ভালো কোশ্চেন। দ্য এভারেজ অফ 4 consecutive odd natural number, the average of 4 consecutive odd natural number 8 less than the average of the consecutive even natural number 3। তাহলে চারটে কনজিকিউটিভ অড ন্যাচারাল নাম্বার, কনজিকিউটিভ মানে কি, পরপর, আমি বহুবার বলেছি কনজিকিউটিভ মানে কি, পরপর সংখ্যা যেগুলো। তাহলে পরপর চারটি অড ন্যাচারাল নাম্বার এর এভারেজ 8 লেস দেন দ্য এভারেজ অফ 3 consecutive ইভেন ন্যাচারাল নাম্বার। তাহলে আমার চারটা, কি বলেছে কোশ্চেনটা ভালো করে বুঝো, চারটা পরপর বিজোড় সংখ্যার গড় তিনটে পরপর জোড় সংখ্যার গড়ের থেকে 8 কম। তিনটে পরপর জোড় সংখ্যার গড়ের থেকে 8 কম। প্রথম লাইনটার মানে হলো এটি। ইফ দ্য সাম অফ দিস ইভেন নাম্বার ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য এবাভ 4 অড নাম্বার, দেন দ্য এভারেজ অফ 4 অরিজিনাল অড নাম্বার ইজ। এবারে তোমাকে বলেছে, যদি এই চারটি বিজোড় সংখ্যার যোগফল কি হবে, তিনটি জোড় সংখ্যার যোগফলের সঙ্গে যদি সমান হয়, তাহলে তোমাকে জিজ্ঞেস করেছে, তাহলে ওই চারটে যে বিজোড় সংখ্যা ছিল, অড নাম্বার ছিল, তাদের এভারেজটা কত। ওই চারটে যে বিজোড় সংখ্যা ছিল তাদের এভারেজটা কত, এটা তোমাকে কোশ্চেন করেছে। আমি কোশ্চেনটা বাংলায় বলে দিলাম, তোমাদের নাহলে বুঝতে অসুবিধা হবে, খুব কোশ্চেনটা জটিল মনে হবে অনেক কিছু, কিন্তু কোশ্চেনটা একদম সোজাভাবে বলে দিলাম। যে প্রথমে চারটে আমার অড নাম্বার ছিল পরপর, যদি আমি বলি 3 5 7 9 এরকম ভাবে ছিল, ধরো তাদের একটা এভারেজ ছিল। এরপর কি করলো,
বলছি এমন তিনটা পরপর ইভেন নাম্বার নিয়েছে যে তাদের যা এভারেজটা এর থেকে 8 কম। এবার তাদের এভারেজ থেকে এটা 8 কম হচ্ছে, মানে তাদের এভারেজটা যদি ধরো 18 হয়, এদেরটা হচ্ছে 10 হচ্ছে। এবারে আরেকটা কন্ডিশন দিয়েছে কি, বলছে এদের যোগফল, চারটে সংখ্যার যোগফল ওখানে তিনটে সংখ্যার যোগফলের সঙ্গে সমান। চারটে সংখ্যার এখানে যোগফল কি বলছে, চারটে বিজোড় সংখ্যার যোগফল সেখানে তিনটা জোড় সংখ্যার যোগফলের সঙ্গে সমান। এবারে তোমার কোশ্চেন করেছে তাহলে যে বিজোড় সংখ্যাগুলোর গড় কত। তাহলে বিজোড় সংখ্যাগুলোর গড় কত, একদম কিছু ঘাবড়ানোর কথা, যা বলেছে তাই করো। তাহলে আমি ধরে নিলাম চারটা অড নাম্বার, ঠিক আছে, চারটে অড নাম্বার আছে, ভালো কথা, চারটে অড নাম্বারের এভারেজ হচ্ছে আমি এক্স, তার তিনটে ইভেন নাম্বারের এভারেজ হচ্ছে ওয়াই, একটা এক্স ধরে নিলাম, একটা ওয়াই ধরে নিলাম। এরপর বলেছে কি বলেছে কন্ডিশন, যে চারটে অড নাম্বারের গড় তিনটা অড নাম্বারের গড়ের থেকে 8 কম। তাহলে আমি বলতে পারি এক্স এর সঙ্গে যদি 8 যোগ করি তবেই ওয়াই এর সঙ্গে সমান হবে, তবেই ইভেন নাম্বারের গড়ের সঙ্গে সমান হবে। কেন বলেছে, ইভেন নাম্বারের যেটা গড় তার থেকে এটা 8 কম, তার মানে কি এর সঙ্গে যদি 8 যোগ করে দিই এর সঙ্গে সমান হয়ে যাবে, এটাই তো মানে এর দাঁড়ায়। তাহলে আমি এর সঙ্গে যখন 8 যোগ করে দেবো এটার সঙ্গে এটা ইকুয়াল হয়ে গেল, ক্লিয়ার। এরপরে কন্ডিশন কি বলেছে, যে চারটা বিজোড় সংখ্যার যোগফল, তাহলে যদি গড় যদি এক্স হয় তাহলে যোগফল কি হবে, 4x হবে, যোগফল কি হবে 4x হবে। আবার বলছে তিনটি বিজোড় সংখ্যার যোগফল, তাহলে তিনটি বিজোড় সংখ্যার একটি বিজোড় সংখ্যা যদি এভারেজ যদি ওয়াই হয় তাহলে তিনটে বিজোড় সংখ্যার গড় কি হবে, যোগফল কি হবে 3y। বলছি এই দুটো সমান বলে দিয়েছে, এই দুটো কি বলেছে, সমান বলে দিয়েছে। তাহলে আমি এখান থেকে যদি এক্স এর ভ্যালুটা পেয়ে যাই তাহলে আমার আর কিছু লাগবে না, এটাই জিজ্ঞেস করেছিল এক্স এর ভ্যালুটা কত, অড নাম্বারের অরিজিনাল এভারেজটা জিজ্ঞেস করেছিল। তাহলে আমি এখান থেকে ওয়াই এর জায়গায় যদি এক্স এর ভ্যালুটা পুট করে দিই তাহলে এটা কি দাঁড়াচ্ছে 4x ইকুয়াল টু 3 ইন্টু এক্স প্লাস 8, ক্লিয়ার। তাহলে এখানে হচ্ছে আমি এখান থেকে বলতে পারি 4x ইকুয়াল টু 3x প্লাস 24। তাহলে 3x টা যখন এদিকে চলে আসবে তখন কি হয়েছে, মাইনাস হবে, 4x থেকে 3টে x বাদ চলে যাবে, তাহলে একটা x সমান কি পেলাম 24 পেলাম, একটা x সমান কি পেলাম 24 পেলাম। এটাই আমার অ্যান্সার, এটাই আমার অ্যান্সার, একটা x সমান অপশন বি আমার রাইট অ্যান্সার হয়ে গেল, ক্লিয়ার। দেখো ভালো করে জিনিসটা বুঝে, কিচ্ছু নেই, অঙ্কটা একদম সাধারণ জিনিস, ভালো করে দেখলেই বুঝতে পারবে। তাহলে আমার এখানে অ্যান্সার হলো 24। কারো যদি ডাউট থাকে তাহলে আমাকে জানাবে। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাচ্ছি তাহলে আমরা। কি বলেছে এটা, দ্য এভারেজ এজ অফ 120 স্টুডেন্টস ইন এ গ্রুপ ইজ 13.56 বছর। এখানে একটু দারুণ কোশ্চেন দিয়েছে, এখানে কোশ্চেনে কিরকম দিয়েছে 13.56 বছর দিয়েছে। এখানে 13 বছর এত মাস কোনো কিছুই রাখেনি, এখানে দশমিকে দিয়ে দিয়েছে বছরটাকে। তাহলে 13.56 বছর, 35% অফ দ্য নাম্বার অফ স্টুডেন্ট, তাহলে 35% অফ দ্য নাম্বার অফ স্টুডেন্ট আর গার্ল। বলছে 35% আছে শুধু মেয়ে, এবং অ্যান্ড দ্য রেস্ট আর বয়েজ, বাকিগুলো বলছে ছেলে, বাকিগুলো কি বলছে, রেস্ট আর বয়েজ, বাকিগুলো কি ছেলে। ইফ দ্য রেশিও অফ দ্য এভারেজ এজ অফ দ্য বয়েজ, তাহলে যদি রেশিও বয়েজ অ্যান্ড গার্লসের রেশিও যদি 6:5 হয়, বলছে ইফ দ্য রেশিও অফ দ্য এভারেজ, তাদের এভারেজটা রেশিও যদি 6:5 হয়, তাহলে আমাকে বলছে দেন হোয়াট ইজ দ্য এভারেজ এজ অফ দ্য গার্ল, তাহলে তাদের মেয়েদের এভারেজ এজটা কত আমাকে জিজ্ঞেস করেছে, মেয়েদের এভারেজ এজটা বের করতে বলেছে। তাহলে এটা কিভাবে করব তোমরা একটু ভাবো, তারপর আমি ভাববো, দিয়ে সবাই ভেবে একটা লাস্টে উত্তরে পৌঁছাবো। হ্যাঁ, তাহলে দেখো 120টা স্টুডেন্ট, 13.56 করে গড়। আমি দেখো যদি গার্লস 35% হয়, এটা সাধারণ জিনিস, দেখো গার্লস যদি 35% হয় তাহলে বয়স হয় বাকিগুলো মানে কি 65%, তবেই তো 100% হবে। যদি আমার মেয়ে 35% থাকে তার মানে বাকিগুলো যদি ছেলে হয়, রেস্ট যদি ছেলে হয়, তার মানে 65% ছেলে আছে, এটা স্বাভাবিক জিনিস। তাহলে এদের মধ্যে রেশিওটা কি পাচ্ছি, এর থাকার রেশিওটা কি পাচ্ছি না, 5 যদি কাটি, 5 13 65, 5 7 35, তাহলে 13:7। তাহলে এদের রেশিওটা কি বের হলো 13:7, এটুকু ক্লিয়ার।
তাহলে 13:7 বেরোলো এদের রেশিও। এরপরে কি বলেছে, এদের এভারেজের রেশিও দিয়েছে, এভারেজ 6:5, এদের এভারেজের রেশিও দিয়েছে 6:5। আমি এখান থেকে বলতে পারি টোটাল তাহলে কত হলো, 13 সাথে 20 ইউনিট, টোটাল ভ্যালু কি 20, টোটাল ভ্যালু 20 বেরোলো। তাহলে এখানে এখানে কি করবো, টোটাল ভ্যালু 20 বেরোলো, তাহলে 20 সমান তো 120। আমি 120 কে কাজে লাগাবোই নি, তার আগে অঙ্ক উত্তর হয়ে যাবে, দেখো ওটা পরে লাগাবো কাজে। তাহলে 20 ইউনিট, তাহলে 20-র গড় বয়স যদি এটা হয়, তাহলে এদের গড় বয়স, এদের গড় বয়স এটা, এদের গড় বয়স এটা, এদের গড় বয়স এটা, এদের গড় বয়স এটা, তাহলে 13×6 = 78, তাহলে এদের গুণ করে দিলে কি হবে, 13×6 = 78 বছর, আর এদের 7×5 = 35, তাহলে এদের যোগফলটা কি হবে, এদের সঙ্গে এই ইউনিট সমান কি পাবো, এই ইউনিট সমান এত ইউনিট সমান 20 × 13.56। এইটুকু ক্লিয়ার, এইটুকু সবার ক্লিয়ার হয়েছে। আগে এই জিনিসটা বুঝতে পারো যে 13 জন লোক আছে, 13 জন ছেলে আছে, তাদের গড় বয়স 6 বছর করে যদি হয় তাহলে 78 বছর হবে। 7 জন মেয়ে আছে, 7 জনের গড় বয়স যদি 5 বছর করে হয় 35 হবে। তাহলে আমার টোটাল 20 জন, 20 জনের এভারেজ বয়স তাহলে এটা হওয়া উচিত, 20 জনের এভারেজ বয়স তাহলে এটা হওয়া উচিত, তাহলে এই দুটো সমান হবে, এই দুটো সমান হওয়া উচিত। তাহলে আমি এখানে 1 ইউনিটের ভ্যালু পেয়ে যাবো। তাহলে 35 আর 78 কত হচ্ছে, 13, 113, এটা ভ্যালু 20 × 13.56। তাহলে এখানে 1 ইউনিটের ভ্যালু কি পেলাম, 20 × 13.56/113, 113 দিয়ে যদি কাটি, 113 একে 100, এটাকে আমি 113 দিয়ে যদি ভাগ করি, একে 113, 2 2 6, 113 2 226, তাহলে 12 হলো। তাহলে যদি দুটোর আগে দশমিক আছে তাহলে অ্যান্সারেও কি হবে, দুটোর আগে দশমিক আসবে, তাহলে অ্যান্সারেও কি হবে, দুটোর আগে দশমিক আসবে, 0.12। তাহলে এর সঙ্গে 20 গুণ করলে কি হবে, 2.4, 12 2 24, তাহলে 2.4 হলো অ্যান্সার। এবার শুনতে পাচ্ছ সবাই, এবার শোনা যাচ্ছে, একটু কমেন্ট করে দাও। তাহলে এটা ক্লিয়ার হয়েছে। দেখো আমি কি করলাম, এখানে আমি, তুমি এভাবে করতে পারতো 13 + 7, তাহলে 20 ইউনিটের ভ্যালু কত, 120 দিয়ে আছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু সেখানে বেরিয়ে যেত 6, তাহলে 6 থেকে সেখানে তুমি 13×6 = 78, 7 × 6 = 42, সেখান থেকে আবার তুমি এটা করে এখান থেকে মান বের করে করতে পারতে। আমি এটাকে সহজ ভাষায় করার চেষ্টা করলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এইভাবে আমরা অঙ্কটাকে পরীক্ষার সময় করবো, তাহলে সুবিধা হবে আমাদের। এবার আস্তে আস্তে যখন প্র্যাকটিস করবে না, তখন অটোমেটিক আরো শর্টকাট নিয়ম নিজেরাই বের করতে পারবে, প্র্যাকটিসের উপর এইসব করতে পারবে সবকিছু। এরপর কি বলেছে দেখো, দ্য এভারেজ মার্কস অবটেন বাই 120 স্টুডেন্টস ইন অ্যান এক্সামিনেশন ইজ 50। বলছে দ্য এভারেজ মার্ক অবটেন বাই 120 স্টুডেন্ট, মানে 120 জন স্টুডেন্ট আছে, তাদের এভারেজ মার্ক কত, 50। ইফ দ্য এভারেজ মার্ক অফ দ্য পাস স্টুডেন্ট, যারা পাস করেছে তাদের এভারেজ মার্ক যদি 70 হয়, অ্যান্ড এভারেজ মার্ক অফ দ্য ফেল স্টুডেন্ট যদি 30 হয় তাদের, দেন হোয়াট ইজ দ্য নাম্বার অফ স্টুডেন্ট হু পাস দ্য এক্সামিনেশন, পাস দ্য এক্সামিনেশন, মানে কতজন ছেলে মেয়ে পাস করেছিল, তোমাকে জিজ্ঞেস করেছে কতজন ছেলে মেয়ে পাস করেছিল, তাহলে কতজন ছেলে মেয়ে ছিল, 120 জন টোটাল ছিল। তার মধ্যে যারা টোটাল এভারেজ নাম্বার কত এসেছে 50, যারা পাস করেছে তারা 70% পেয়েছে, 70 নাম্বার পেয়েছে, যারা ফেল করেছে তারা 30 নাম্বার পেয়েছে, তাদের গড়টা কত, 30 নাম্বার। তাহলে বলছি, তাহলে আমার ফেল করা ছেলে মেয়ে, পাস করা ছেলে মেয়ের সংখ্যা কত, ইজি মেথড একদম। দেখো আমরা অ্যালিগেশন করে এসেছি, এখানে অ্যালিগেশন লাগিয়ে দেবো, অঙ্কটা কুইকলি হয়ে যাবে। তাহলে আমার এখানে ফার্স্ট যারা পাস করেছে, আর এখানে ফেল, তাহলে পাস 70 পেয়েছে, ফেল পেয়েছে 30, এভারেজ পেয়েছে 50, তাহলে রেশিও কি দাঁড়ালো 20, আর এটাও 20, তাহলে রেশিও হবে 1:1। তার মানে
120কে যদি 1:1 হিসেবে ভাগ করি তাহলে একজন 60, এটাও 60, তাহলে পাশের সংখ্যা কত? পাশের সংখ্যা হবে 60 জন, তাহলে পাশের সংখ্যা হবে 60 জন। একদম ইজি অঙ্ক ছিল, কোনো কিছু জটিলতা ছিল না এর মধ্যে, একদম সহজ ক্যালকুলেশন ছিল, একদম কিছু ছিল না। 70 নাম্বারে পাস করেছে, 30 নাম্বারে ফেল করেছে, গড় নাম্বার দাঁড়িয়েছে 50, তাহলে 20 ডিফারেন্স দাঁড়াচ্ছে, তাহলে অনুপাত কি 1:1, তাহলে 120কে 1:1 ভাগ করলে 60 হবে, দুটো ভাগে যদি ভাগ করি 60 হবে, তাহলে পাস করেছে 60 জন, ফেল করেছে 60 জন। আমাকে বের করেছে পাশের সংখ্যা কত? 60 জন, তাহলে অপশন এখানে আমার হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? চলো পরের অঙ্কে যাই তাহলে। হ্যাঁ, the average of 20 number is 32. If two number are 29 and 31, then what is the average of the remaining number? Correct up to 2 decimal point. Correct up to দুই সংখ্যার দুটো ঘর পর্যন্ত যেতে হবে, দশমিকের পর দুটো ঘর পর্যন্ত যেতে হবে। তাহলে কি বলেছে দেখো, the average of 20 numbers is 32 if two number are 29 and 31. দুটো নাম্বার যদি 29 and 31 হয় তাহলে বলছে দেন হোয়াট ইজ দ্য এভারেজ অফ দ্য রিমেইনিং নাম্বার, বাকি যে নাম্বারগুলো আছে তাদের মধ্যে এভারেজ কত। এটা একদম ইজি, এটা নিজেরা করো, এটা একটা ইজি দিয়েছি তোমাদের নিজেদের করার জন্য। একদম ইজি দিয়েছি নিজেদের করার জন্য। আমি এটা শর্ট ট্রিক্সেই করবো, তোমরা যেরকম জানো সেভাবে করো, আমি এটা শর্টেই করে দেখাবো তোমাদের। পরীক্ষায় দেখবে এরকম সোজা অঙ্কগুলো দিবে, কিন্তু এখানে এমন একটা মানে ডেসিমেল পয়েন্টের কাজ বলবে, তখন তোমাদের সেখানেই গন্ডগোলটা হবে। অপশন ডি বলেছে সৈকত। ঠিক আছে, চলো দেখে নিচ্ছি আবার কি হচ্ছে তাহলে। হ্যাঁ, তাহলে আমার 20টা নাম্বার আছে, দুটো নাম্বার বেরিয়ে গেছে, আমি ধরে নিলাম প্রত্যেকটা নাম্বার 32 করেছিল, প্রত্যেকটা নাম্বার আমি ধরে নিলাম 32 টাকা করেছিল, 32 করে প্রত্যেক নাম্বার। তাহলে 32 যদি এভারেজ হয়, আমি প্রত্যেক নাম্বারকে 32 ধরতে পারি, তাহলে এখানে 31 বেরিয়েছে, মানে কত কম, কত বেড়েছে? 1 বেড়ে গেছে। তাহলে 31 বেরিয়ে যাওয়া মানে ছোট সংখ্যা বেরিয়েছে, তার মানে 1 বেড়েছে সংখ্যাটার মধ্যে, যে বাকি 18 সংখ্যা আছে তাদের মধ্যে 1 বেড়েছে। আবার যদি 29 বেরিয়ে যায় এখান থেকে, এখানে কত বাড়ছে? 3 বাড়ছে। টোটাল কত বাড়ছে? 4 বাড়ছে। কটার মধ্যে? 18টার মধ্যে। তাহলে 4কে যদি 18 দিয়ে ভাগ করি, 0.18 দিয়ে 36, 18 দিয়ে 36 এরকম করে আসে। তাহলে আমার 32 ছিল, এটা ভাবে বেড়ে গেছে, তাহলে এটা যোগ করে দিলে অ্যান্সার 32.22। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক বলেছে সৈকত, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আমার দেখবো কতটা বেড়ে গেছে। যদি এখানে ধরো 29 জায়গায় বলতো তোমাকে 33 বেরিয়েছে, আরেকজন বলতো এখানে বলতো তোমার কি 35 বেরিয়েছে, 33-এর একটা ওজন, 33-এর একটা বেরিয়েছে, একটা 35-এর একটা সংখ্যা বেরিয়েছে, তখন কি হতো? কমে যেত, তখন এভারেজটা কি হতো? কমে যেত, তখন আমাকে মাইনাস করতে হতো, তখন আমাকে মাইনাস করতে হতো। কিন্তু যেহেতু 32-এর থেকে কম বেরিয়েছে, তার মানে এদিকটা আমার বাড়ছে, 32-এর থেকে কম বেরিয়েছে মানে কি এদিকটা আমার বেড়ে যাচ্ছে, সেই জন্য আমার 4টা বেড়েছে, মানে 18 4 বেড়েছে। তাহলে টোটাল গড় প্রত্যেকের এভারেজে কত আছে? 0.22 আছে, প্রত্যেকের ভাগে এটা করে পড়বে, সেটা ভাগটা যোগ করে দিলেই আমার কাজ শেষ। চলো আজকে লাস্ট অঙ্ক এটা আমরা দেখে নেব কি বলেছে। 3 numbers are such that if the average of any two of them is added the third number, the sum obtained are 168, 174 and 180 respectively. What is the average of the original 3 number? খুব দারুণ কোশ্চেনটা, কিন্তু খুব দারুণ কোশ্চেন। এটা কোনো একটু পরীক্ষায় পড়েছিল নিশ্চয়ই, সালটা আমার মনে নেই, সিজিএল টিজিএল এর কোশ্চেন কিছু একটা হবে। কি বলে কোশ্চেনটা ভালো করে মানেটা বুঝতে হবে। বলছে 3 নাম্বার, 3টে নাম্বার আছে, such that if the average of any two number, বলছে যে কোনো দুটো নাম্বার এভারেজ is added to the third number, added to the third number, যদি 3 নম্বর নাম্বারের সঙ্গে যোগ করি, এইভাবে যদি এই কাজটা করতে থাকি 3 বার, তাহলে আমার 3টে সংখ্যা আসবে, 168 পাবো, 174 পাবো, 180 পাবো। ঠিক আছে, তাহলে আমি 3টে সাম পাবো, একটা 168 পাবো, 174 পাবো, আর একটা 180 পাবো। তাহলে তোমাকে কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য এভারেজ অফ দ্য অরিজিনাল 3 নাম্বার। তাহলে যে আমরা প্রথমে যে 3টে সংখ্যা ধরেছিলাম তাদের অরিজিনাল এভারেজটা কত। আমি 3টে সংখ্যা অ্যাজিউম করে নিলাম এ বি সি, ভালো করে বুঝবে জিনিসটা, এটা বোঝানোর জন্য লিখছি, আমি লিখতাম না তো, বোঝানোর জন্য লিখছি। এ বি সি 3টে সংখ্যা অ্যাজিউম করে নিলাম। তাহলে কোশ্চেনটা কি বলেছে, যে কোনো দুটো নাম্বারের এভারেজ তৃতীয় নাম্বারের সঙ্গে যদি যোগফল করি তাহলে আমি পাবো 168, এটা পেলাম। আবার পরে এটা এ প্লাস বি করলাম, এরপর একটা বি প্লাস সি করবো, তাহলে এদের এভারেজ যদি
এ করি পাবো 174। আবার সি প্লাস এ বাই 2 প্লাস যদি বি করি আমি পাবো 180। এটা কেউ বি প্লাস সি যে যা কিছু ধরতে পারো, কোনো সমস্যা নেই। আমি যেখানে এ প্লাস বি বাই 2 প্লাস সি সমান 168 করলাম, তার কোনো মানে নেই। তুমি যেভাবে ধরতে পারো তোমার ইচ্ছা মতো, কিন্তু দেখবে এখানে দুটো নাম্বার আর একটা থার্ড নাম্বার অন্য রাখতে হবে। এখানে যে দুটো নাম্বার রাখবে থার্ড নাম্বারটা আলাদা তোমাকে রাখতে হবে, সেভাবে তোমাকে করতে হবে। তাহলে দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, আমি যদি এই তিনটে পার্ট, এই পার্টটা যদি যোগ করি, এই পার্টটাকে যদি যোগ করি, ভালো করে খেয়াল করবে, কিন্তু আমি যোগটা করবো না, তোমাদের মুখে মুখে বলবো। এই পার্টটা যদি প্রথমে যোগ করি, তাহলে এ প্লাস বি বাই 2, বি প্লাস সি বাই 2, সি প্লাস এ বাই 2, তাহলে এলসিএম হবে 2। তাহলে উপরে কি হবে, এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ, তাহলে দুটো এ দুটো বি দুটো সি আসছে। কারণ এই পার্টটা শুধু যোগ করলে কি হয়ে যাবে, দুটো এ দুটো বি দুটো সি বাই 2, তাহলে 2 কেটে যাবে, তাহলে এ প্লাস বি প্লাস সি থাকবে। তাহলে এটা যোগ করলে, এই পার্টটা যোগ করলে কি থাকবে না, এ প্লাস বি প্লাস সি পাবো। এই তিনটাকে যোগ করো ভালো করে, ভগ্নাংশে ভগ্নাংশে যে যোগ করো, তাহলে দেখবে এ প্লাস বি প্লাস সি পাবে। এখানে দেখো এ প্লাস বি প্লাস সি আছে, তাহলে অ্যাকচুয়ালি কি হলো 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। আর এদিকটা যোগ করলে 8 4 12, 8 7 15 6 21 আর 22, 2 2 3 2 5, 522 হলো। তাহলে 522, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান কি হবে, দুইটা দিকে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে গেলে 2 2 4, 2 6 12, 2 1 2 হয়ে গেল। 2 2 4, 2 6 12, 2 1 2। তাহলে এ প্লাস বি প্লাস সির ভ্যালু কত পেলাম, 261। ভালো করে বুঝবে, কিছু নেই, অঙ্কটা শেষ হয়ে গেছে। এ প্লাস বি প্লাস সির ভ্যালু পেলাম 261। তাহলে এভারেজ বের করবো, এভারেজ অফ এবিসি কি হবে, 261 বাই 3 দিয়ে সংখ্যা, 3 দিয়ে ভাগ করবো, 3 7 21, এই 3 আর 7 21, 3 8 24 যাবে। তাহলে 261 বাই 3, তাহলে 3 8 24, 3 7 21, তাহলে 87 হয়ে গেল আমার অ্যান্সার। 87 আমার হয়ে গেল কি অ্যান্সার। বোঝা গেল 87 আমার অ্যান্সার। অঙ্কটা কিছু ছিল না, কিন্তু এমন কথাগুলো লিখেছে তোমাদের ঘাবড়ে যাবে যে কেউ। আমি তোমাদের এরকম কোশ্চেনই নিব, কিন্তু যাতে তোমাদের কোনো কোশ্চেনে প্রবলেম আর যেন না থাকে। এভারেজ থেকে এবার প্র্যাকটিস করে দেখবে, ম্যাক্সিমাম কোশ্চেন পাবে, এক দুটো আটকাবে, সব ঠিক হয়ে যাবে বাকি সব। তাহলে আজকে ক্লাসটা সবার বোঝা গেছে, ভালো লেগেছে সবার? তাহলে আজকের জন্য এইটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে উপস্থিত থাকার জন্য ক্লাসে। পরের ক্লাসে আমরা নতুন একটা টপিক নিয়ে শুরু করব। সবাই ভালো থাকো, গুড নাইট।